হাসনাত আব্দুল্লাহকে আপনার সেনাবাহিনীর বিতর্কে তাকে রিমাইন্ডে নেওয়া হচ্ছে। এদিকে আবার ২৬শে মার্চেই শেখ হাসিনাকে দেশে ফেরানোর ঘোষণা চূড়ান্ত করল সেনাপ্রধান ওয়াকার। সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র করে এবার রিমান্ডে সব স্বীকার করলেন হাসনাত আব্দুল্লাহ। হঠাৎ করে শেখ হাসিনাকে দেশে আনাই মহাবিপদে পড়েছেন সমন্বয়ক এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দর্শক, সারা দেশে কি করতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। আর এবার সেনাপ্রধানকে ভাসিয়ে হুমকি দেওয়ার হলো। ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধানকে বাংলাদেশের কারাগার এবং বেলজিয়ামের কারাগারের দুটি অপশনের মধ্যে বেছে নিতে বলা হয়েছে। আর এই হুমকি কে দিয়েছেন এবার শুনুন। সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চায় তারা বাংলাদেশের সপক্ষে রাজনীতি করে না, তারা অন্য দেশের দালাল হয়ে সেনাবাহিনীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প, সোশ্যাল মিডিয়ায় তোলপাড় আপা আসছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর, একদল সোশ্যালে বেশ উৎফুল্ল, এই তো আপা আসছে। একদল তো তাকে আনতে এয়ারপোর্টে যাওয়ার ঘোষণাও দিয়ে বসে থাকলো। বাংলাদেশে যে কোনো সময় জারি হতে পারে জরুরি অবস্থা, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে। কারণ এই মুহূর্তে ডক্টর ইউনূসের বাসভবনে রীতিমতো উত্তপ্ত বাক বিনিময় চলছে সেনাকর্তাদের সাথে ডক্টর ইউনূসের। হাসনাত আব্দুল্লাহরা সেনাপ্রধানের বিরুদ্ধে কিংবা সেনাবাহিনীর বিরুদ্ধে খেপলেন কেন? সেনাপ্রধানের বিরুদ্ধে বিষোদ্গার করার সাহস কোথায় পেলেন? ঢাকায় এই মিছিল কেন হলো? হাসনাত না ওয়াকার, হাসনাত হাসনাত, এই মিছিল করার সাহস কোত্থেকে আসলো? এই প্রশ্নগুলো সামনে আসছে। বলছেন সেনাপ্রধান বলছেন যে উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান, কারণ এতে উস্কানি দাতারাই লাভবান হবে মন্তব্য করেছেন তিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। কোন কোন ক্ষেত্রে থানায় যায় ওই সমন্বয়করা বাঁচতে পারতেছে না, পাবলিক ওদের উপরে এত খেপা এই ৬-৭ মাসে। সুতরাং বুঝতেই পারছেন সমন্বয়করা কিভাবে দৌড়ের উপর। তো কেন্দ্রীয় ২-৪টে সমন্বয়ক এরা মিডিয়া কাভারেজ দিয়ে কিছুটা স্থিতি অবস্থা নিয়ে আসার জন্য ট্রাই করলেও সেটা ধোপে টিকতেছে না। এখন বর্তমান সময় আপনারা জানেন সার্জিস পঞ্চগড়ে, এই যে পঞ্চগড়েও গেছে, কেন গেছে? যে এইভাবে মিডিয়া কাভারেজ দিয়ে যদি টেকা যায় টিকবে, না টেকা গেলে বর্ডার পার হয়ে হয়তো বা ইন্ডিয়া যাওয়ার চেষ্টা করবে। কারণ ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে ওদের মমতা ব্যানার্জির যে গ্রুপটা আছে তারা হয়তো বা ওদের জন্য কোনো সেফ শেল্টারের ব্যবস্থা রাখলেও রাখতে পারে। কিন্তু বাংলাদেশের জনগণের পক্ষে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে এই ৬টা সমন্বয়কের একটা সমন্বয়কে যেন বর্ডার পার হইতে না পারে। পুরো রিপোর্টটা পড়ি, তারপরে আমি আমার কথা বলতেছি। সরকারি সূত্রে জানা গেছে শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য রাষ্ট্রীয়ভাবে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শান্তিরক্ষী বাহিনীর সহযোগিতায় তা নিশ্চিত করা হচ্ছে। আন্তর্জাতিক মহল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। জাতিসংঘ বাংলাদেশের সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলে ইঙ্গিত দিয়েছে। আর ভারত সরকার জানিয়েছে যে তারা আওয়ামী লীগ ও বাংলাদেশের সার্বিক স্থিতিশীলতার পক্ষে থাকবে। একই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন মুক্তিযুদ্ধের চেতনা এবং জঙ্গিবাদ বিরোধী অবস্থানে বাংলাদেশের পাশে থাকার পূর্ণ সিদ্ধান্ত রয়েছে তাদের, অর্থাৎ রাশিয়া জঙ্গিবাদ বিরোধী অবস্থানে অটল। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা এবং সেনাবাহিনীর কৌশলগত অবস্থান রাজনৈতিক সমীকরণকে আরো স্পর্শকাতর করে তুলেছে। দেশ কোন পথে এগোবে তা নির্ধারণ করছে শেখ হাসিনার আসন্ন সিদ্ধান্তের উপর। বোঝা গেল উপদেষ্টা মশাইরা সংবিধানের পাওয়ার কি? জাতিসংঘ সংবিধানকে স্বীকৃতি দিতে বাধ্য, কারণ এই সংবিধান দিয়ে বাংলাদেশের প্রতিষ্ঠা হয়েছে। এই সংবিধান দিয়ে বাংলাদেশ ৫৩ বছর চলছে। এই পরিস্থিতিতে জরুরি অবস্থা জারির সম্ভাবনা সবচেয়ে বেশি। ইতিমধ্যে সমন্বয়করা আত্মগোপনে জরুরি অবস্থাও জারি হতে যাচ্ছে বাংলাদেশে। ডক্টর ইউনূসের সাথে উত্তপ্ত বাক বিনিময় চলছে সেনাকর্তাদের। সম্মানের সাথে শান্তিরক্ষীদের সহযোগিতা করতে বারবার ডক্টর ইউনূসকে বলা হচ্ছে। ডক্টর ইউনূস মনে হয় ইতিমধ্যে বুঝে গেছে যে উস্তাদের মায়ের শেষ রাতে কোন একটা জিনিস দখল করে কিছুক্ষণ হয়তো বা নিজেদের মতো করে সেটা ভোগ দখল করা যায়, কিন্তু প্রকৃতপক্ষে সেই জায়গার সেই এরিয়ার যে মালিক সে কিন্তু ঠিকই সেটা ফেরত পায়। শেখ হাসিনার বর্তমান অবস্থা সেদিকেই যাচ্ছে। দর্শক বন্ধুরা, গতকাল আমি একটি প্রতিবেদন পাবলিশ করেছিলাম। সেখানে আমি ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার রেফারেন্স নিয়ে আপনাদেরকে এই তথ্য জানিয়েছিলাম যে ঢাকার সেনানিবাসে একটি
সভা অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং সেই সভায় 3 বাহিনীর প্রধান উপস্থিত ছিলেন এবং এই 3 বাহিনীর সাথে আলোচনা করে অনেক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোপন সূত্র মারফত ভারতীয় সংবাদ মাধ্যম যে খবর প্রকাশিত করেছিল সেগুলোই গতকাল আমরা শুনেছিলাম। কিন্তু কি আশ্চর্যের বিষয় দেখুন, গতকাল ভারতীয় সংবাদ মাধ্যম তাদের গোপন সূত্র মারফত যে খবর প্রকাশ করেছে সেই খবরটিরই শিলমোহর লাগিয়ে দিয়েছে আজ বাংলাদেশের প্রত্যেকটি গণমাধ্যম। বাংলাদেশের গণমাধ্যমে আজ এই খবর প্রকাশিত করা হচ্ছে প্রত্যেকটি গণমাধ্যমে আজ সকাল থেকে, যে হ্যাঁ, ঢাকার সেনানিবাসে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এরই মধ্যে এবং সেনা কর্মকর্তাদের সাথে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকলকে দিক নির্দেশনামূলক কিছু বক্তব্য দিয়েছে এবং যেমনটা কালকে আমরা আমাদের ওই প্রতিবেদনে দেখেছি যে এখানে উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং ভার্চুয়ালি এই বৈঠকটি হয়েছে, সেটাও স্বীকৃতি দিচ্ছে আজ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম। কারণ সেখানে বলা হচ্ছে এই সভায় সেনাবাহিনীর সকল উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং ঢাকার বাইরে যে কর্মকর্তারা ছিলেন তারা সকলেই অনলাইনে যুক্ত ছিলেন। সুতরাং গতকাল আমরা ভারতীয় গোপন সূত্র মারফত যে সংবাদ প্রকাশিত করেছি সেটা মোটেই ভুয়া খবর নয়। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে উচ্চপদস্থ কর্মকর্তা বলতে 3 বাহিনীর যে প্রধান তাদেরকে উল্লেখ করা হয়নি, কিন্তু সকল উচ্চপদস্থ কর্মকর্তা বলতে আমরা কি বুঝে নিতে পারি এবং ভার্চুয়ালি এই বৈঠকটি হয়েছে সেটাও আজ বাংলাদেশের সমস্ত গণমাধ্যম শিলমোহর লাগিয়ে মানে স্পষ্ট করে দিচ্ছে। সুতরাং কালকের ওই ভিডিওতে আমরা তো বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি যে 3 বাহিনীর প্রধানের মধ্যে যে আলোচনা হয়েছে সেগুলো কি কি বিষয় নিয়ে কি কি দিক নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো ভারতীয় সংবাদ মাধ্যমের গোপন সূত্র মারফত যা জানা গিয়েছে সেগুলোই আমি কাল জানিয়েছি। কিন্তু আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমেও সেই যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকে কি কি আলোচনা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক কি কি দিক নির্দেশনা দিয়েছে সেগুলো আজ বাংলাদেশের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। সুতরাং গতকাল ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়া যে খবরগুলো সেগুলোতে একটু আমাদের সন্দেহ থাকলেও আজ বাংলাদেশের সংবাদ মাধ্যম যখন বলছে যে সেনাপ্রধান এই দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছে, এই কর্মসূচি দিয়েছে, তাহলে এতে তো আর কোনো সন্দেহ থাকবে না, তাই না? সুতরাং এখন আমরা যে রিপোর্টগুলো দেখতে পাচ্ছি বাংলাদেশ সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে সেগুলোও ওই গতকালকের আমাদের যে রিপোর্টটা আমরা উপস্থাপন করেছি সেগুলোর সাথে অনেকটাই মিলে যাচ্ছে এবং সেনাবাহিনীকে নিয়ে সন্দেহ, আশঙ্কা, এগুলোর যে কুয়াশা ছিল সেগুলো কিন্তু কোনো মতেই কাটছে না। কারণ বাংলাদেশের গণমাধ্যমে যে কথাগুলো বলা হচ্ছে যে বৈঠকে এই কথা বলেছে সেনাবাহিনীর প্রধান, সেগুলো কিন্তু রীতিমতো আমাদের মনে সন্দেহ বাড়িয়ে দিচ্ছে। কারণ তিনি স্পষ্ট করে বলছে যে দেশে এখনও জরুরি ব্যবস্থা জারি হয়নি, তাই তিনি সবাইকে ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার আছে। তিনি এই শব্দটা মুখে নিয়ে এসেছেন যে দেশে এখনও জরুরি অবস্থা জারি হয়নি। অর্থাৎ তিনি কি এমন কিছু আশঙ্কা করছেন যে জরুরি অবস্থা জারি হতে পারে বা করতে হতে পারে? কেননা তিনি ইতিমধ্যেই অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে সেনাবাহিনীকে নিয়ে অনেক উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে, সমাজে যে অপরাধ সেটা দৃশ্যমান হয়ে গিয়েছে এবং দৃঢ়তার সাথে সেই উস্কানিমূলক বক্তব্য দাতাদের বিরুদ্ধে এবং এই অপরাধের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কথা বলেছে। এরপর তিনি বলছেন যে জরুরি অবস্থা এখনও জারি হয়নি। সুতরাং সেনাপ্রধান কি ইঙ্গিত দিতে চাইছেন যে এর থেকে বেশি কিছু হলে জরুরি অবস্থা জারি হতে পারে? তা নয়তো কেন সেনাপ্রধান তিনি তার মুখে এই কথাগুলো বলছেন? যদিও আমরা সমাজে কিছু মানুষের তরফ থেকে, কিছু বিশ্লেষকের তরফ থেকে গত 1-2 দিন থেকে এই জল্পনা কল্পনা শুনেছি যে জরুরি অবস্থা হয়তো দেশে জারি হতে পারে, কিন্তু তার সত্ত্বেও তিনি তো আর এই কথাগুলো মুখে তুলবেন না। কারণ তিনি বলছেন যে গুজবে কান দেবেন না। অর্থাৎ সেগুলো যদি গুজব হয়ে থাকে তাহলে তিনি কেন মুখে তুলে এই কথাগুলো বলছেন? কিন্তু তার সত্ত্বেও তিনি বলছেন জরুরি অবস্থা জারি হয়নি। সুতরাং এখানে একটু আমাদের ভেবে দেখার বিষয় আছে। এর পরবর্তী তিনি যা বলছে সেগুলো আরও মারাত্মক। তিনি বলছে উগ্রপন্থার অনুসারীরা যাতে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। ঐক্যবদ্ধ থাকলে দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দিয়েছেন সেনাপ্রধান। সুতরাং এখানে দুটি ওনার শব্দের উপরে একটু লক্ষ্য করুন। তিনি বলছেন উগ্রপন্থার অনুসারীরা, অর্থাৎ আমরা একটু যদি ভেবে দেখি তিনি কি বোঝাতে চেয়েছে। উগ্রপন্থার অনুসারীরা
ও আচ্ছা, বুঝতে পারছি। আমরাও এই সমাজ মাধ্যমে ততটা স্পষ্ট করলাম না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান এই উগ্রপন্থার অনুসারীরা, কে এই অনুসারীরা সেটা স্পষ্ট করে আমরা বুঝতে পারছি। জেনারেল ওয়াকারুজ্জামান কাদেরকে বোঝাতে চাইছে যে উগ্রপন্থার অনুসারীরা, শুধু এতটুকু আমি স্পষ্ট করতে চাই, যেখানে এই উগ্রপন্থার অনুসারীরা বলতে নিশ্চিতভাবে জেনারেল ওয়াকারুজ্জামান তো আর ভারতকে বোঝাচ্ছে না, জেনারেল ওয়াকারুজ্জামানকে তো আর বাংলাদেশ আওয়ামী লীগকে বোঝাচ্ছে না। উগ্রপন্থার অনুসারীরা তাহলে কারা? তো তাদের বিরুদ্ধে অস্বাভাবিক, তাদের পক্ষ থেকে যে কোনো অস্বাভাবিক কিছু করার চেষ্টা চালানো হতে পারে, সে বিষয়ে সতর্ক থাকার কথাই বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। সুতরাং সতর্ক কিভাবে থাকবে, কি পরিস্থিতিতে সতর্ক থাকবে, এবং সেনাবাহিনীর সতর্ক থাকা মানে সেই পরিস্থিতিটা কীরকম হতে পারে একটু তলিয়ে ভাবুন। দেশকে কোনো ক্ষতিকর শক্তি স্পর্শ করতে পারবে না বলেও অভিমত দিয়েছেন। সুতরাং ক্ষতিকর শক্তি বলতে ওয়াকারুজ্জামান কাদেরকে ইঙ্গিত দিচ্ছে? আজ এই 8 মাস পর এখনও তিনি বলছে যে দেশে ক্ষতিকর শক্তি, দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, এমনটাই বলছে সেনাপ্রধান। তাই এসব অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। যে কোনো ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে অবশ্যই দৃঢ়তা বজায় রাখার কথা বলেন তিনি। সুতরাং এখানে বাংলাদেশের এই সংবাদ মাধ্যমে অতটা তো আর খোলামেলা কথা হবে না, কিন্তু তা সত্ত্বেও এখানে বলা হচ্ছে যে সেনাপ্রধান দৃশ্যমান অপরাধ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে, এটা সেনাপ্রধান বলছে। সুতরাং তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমানে সমাজে ব্যাপক পরিমাণ অপরাধ সেটা ব্যাপক পরিমাণ বেড়ে গিয়েছে, এবং সেটা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে তিনি বলেছেন, এবং অবশ্যই দৃঢ়তা বজায় রেখে সেই পদক্ষেপ নেওয়ার কথা বলেছে সেনাপ্রধান। সুতরাং এই একদম স্পষ্ট পরিষ্কার সোজাসাপটা কথার আড়ালে অনেক কিছু কিন্তু রহস্য রয়েছে। দৃঢ়তার সাথে পদক্ষেপ নেওয়ার কথা বলেছে, এবং সেনাপ্রধান অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমান সমাজে অপরাধ অনেক দৃশ্যমান হয়ে গিয়েছে। অর্থাৎ বেশি ভেঙে চুরে আর আপনাদের সময় বেশি অপচয় করব না, একে একে আপনারা একটু ধারণা করে নিন আপনাদের মনে সেনাবাহিনীর প্রধানের বক্তব্যের পিছনে কি গূঢ় রহস্য থাকতে পারে বা কি গোপন বার্তা থাকতে পারে। হয়তো এর থেকেও আরও অনেক কিছু সেনাপ্রধান বলেছেন, কিন্তু আমাদের বাংলাদেশ সংবাদ মাধ্যম, ইউনুস নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম, সেগুলোকে হয়তো রিফাইন্ড করে প্রকাশিত করেছে আজ। এছাড়াও সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যে তথ্য প্রচারের আশঙ্কার কথা জানিয়েছে সেনাবাহিনী। সুতরাং সেনাপ্রধান এটাও অ্যাকসেপ্ট করে নিয়েছে যে বর্তমানে কেউ বা কারা সেনাবাহিনীকে নিয়ে মিথ্যে তথ্য প্রচার করছে, এবং কারা এই মিথ্যে তথ্য প্রচার করছে সে তো বিগত 4 দিন ধরে আমরা কন্টিনিউয়াসলি দেখলাম, তাই না? এখানে কারোর নাম উল্লেখ না করলেও আমরা সবাই জানি সেনাবাহিনীকে নিয়ে বিগত 4 দিন ধরে কারা সারা দেশে তুমুল কাণ্ড সৃষ্টি করেছিল, এবং তারপর ভয়ে ল্যাজ গুটিয়ে গতকাল তারা কি পোস্ট দিয়েছিল। এরপর তিনি বলছেন, সেনাপ্রধান বলছেন যে উস্কানিমূলক বক্তব্যে কোনো প্রতিক্রিয়া না দেখানোর আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান, কারণ এতে উস্কানিদাতারাই লাভবান হবে মন্তব্য করেছেন তিনি। গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। সুতরাং তিনি বলছেন এবং অ্যাকসেপ্ট করে নিয়েছেন যে বর্তমানে দেশে সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক পরিমাণ উস্কানিমূলক মন্তব্য করা হচ্ছে, বক্তব্য দেওয়া হচ্ছে, এবং সেগুলোতে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে সেনাবাহিনীকে নিয়ে। তাছাড়াও তিনি বলছেন সেনাবাহিনীকে নিয়ে নানা গুজব ছড়ানো হচ্ছে, অর্থাৎ গুজব কারা ছড়াচ্ছে আমরা তো বুঝতে পারছি, এবং তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে বলছে সেনাবাহিনী সেটাও আমরা এখন বুঝতে পারলাম। এছাড়াও পরবর্তী শেষে তিনি যে কথাটি বলছেন যে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করে শান্তিপূর্ণভাবে সেনানিবাসে ফিরে আসা হবে আমাদের বিজয়। সুতরাং স্পষ্টভাবে তিনি এই লাইনটিতে বোঝাতে চেয়েছে যে সুষ্ঠুভাবে আগামী দিনে একটি নির্বাচন আমরা পরিচালনা করব, আর এই সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে যদি কেউ বা কারা কোনো রকম কাঠি করতে আসে তাহলে সেনা সেটা কঠোরভাবে প্রতিহত করবে, এবং সেই সময় হয়তো সেনাবাহিনী অত্যন্ত কঠোর পদক্ষেপে চলে আসতে পারে। তো দর্শক বন্ধুরা, ভিডিও শেষ করার আগে এতটুকু আপনাদেরকে সিওরিটি দিয়ে বলে যেতে চাই যে দেখুন, সেনাবাহিনী কিন্তু আর সেই 7 মাস 8 মাস আগের পরিস্থিতিতে নেই। এখন যত দিন এগিয়ে যাচ্ছে সেনাবাহিনী তাদের যে শক্তিশালী পদক্ষেপ সেটা কিন্তু দৃশ্যমান করার পথে চলমান প্রক্রিয়ায় আছে। কেননা এত সময় ধরে আমরা সেনাবাহিনীর প্রধানের
যে বক্তব্য শুনলাম এবং একটু সহজ বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করলাম, তাতে কিন্তু এরকমই অনেক কিছুরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত? সেনাবাহিনীর পদক্ষেপ এবং সেনা প্রধানের এই বক্তব্যগুলো নিয়ে এবং হঠাৎ করে সেনানিবাসে এই বৈঠক নিয়ে আপনারা কি ভাবছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। দর্শক, আজকে সেনা অভ্যন্তরে সেনানিবাসে অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনাপ্রধান ভাষণ দিয়েছেন। কি ভাষণ দিয়েছেন সেটা এখনো নিশ্চিত নয়, কিন্তু যেটাকে কেন্দ্র করে এত উত্তেজনা বিরাজ করছে দেশে, বিশেষ করে হাসনাত আবদুল্লাহর ফেসবুক স্ট্যাটাস, সেনাবাহিনীকে বিতর্কিত করা, সেনাপ্রধানকে বিতর্কিত করা, সেনাবাহিনী সম্পর্কে অসম্মানজনক মিছিল করা, সেনাপ্রধান সম্পর্কে অসম্মানজনক মিছিল করা, এই ব্যাপারগুলো সেনাবাহিনীকে নিশ্চয়ই কষ্ট দিয়েছে। সেনাবাহিনী সম্পর্কে মানুষের ধারণা পাল্টে দেওয়ার এই চেষ্টা, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীকে অগ্রহণযোগ্য করে তোলার এই চেষ্টা সেনাবাহিনী প্রতিহত করবে, এরকম প্রত্যাশা সকলেরই ছিল। আমরা এরপরে হাসনাত আবদুল্লাহর যখন ইউটার্ন দেখলাম, সার্জিস আলমের ইউটার্ন, নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাত আবদুল্লাহর বিপক্ষে অবস্থান করলেন, আব্দুল হান্নান মাসুদ স্ট্যাটাস দিলেন যে দুইজনের একজন মিথ্যা বলছে, আক্তার হোসেন এই মন্তব্যের সমালোচনা করলেন হাসনাত আবদুল্লাহর। সব মিলিয়ে এনসিপির মধ্যে, জাতীয় নাগরিক পার্টি এনসিপির মধ্যে একটা মনে হচ্ছে যে একটা গৃহযুদ্ধের মতো শুরু হয়ে গেছে। এ ওর বিরুদ্ধে বলছে, ও ওর বিরুদ্ধে বলছে, এই ব্যাপারগুলো শুরু হয়ে গেছে। সেখানেই আলোচনা হচ্ছে হাসনাত আবদুল্লাহর ভবিষ্যৎটা কোথায়। এই আলোচনা যখন হচ্ছে তখন আর এক সংগঠক, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম, যিনি হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে অনেকটা পোস্ট দিলেন ফেসবুকে এবং সেনাবাহিনীকে মোটামুটি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে আমরা শান্তি চাই, আপনারা খুব রাগ করেন না, আপনারা শান্ত হন, এরকম একটা মেসেজ দেওয়ার চেষ্টা। সেই সার্জিস আলমকে আজকে দেখলাম বিমানে গেলেন সৈয়দপুর বিমানবন্দরে, সেখান থেকে পঞ্চগড়ে তার রাজনৈতিক কার্যক্রম চালালেন এবং সেখানে যা ঘটল সেই ঘটাটা বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত বদলে দেওয়ার যে চাপাবাজি, সেই চাপাবাজির ঠিক উল্টো চিত্রগুলো আমরা দেখলাম। কি দেখলাম আমরা সেই আলোচনাই করবো এই ভিডিওতে। হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলছিলাম। হাসনাতের ফেসবুক স্ট্যাটাস সেনাবাহিনীকে বিতর্কিত করেছে, সেনাপ্রধানকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। শাহবাগে মিছিল করার ধৃষ্টতা দেখিয়েছে তারা, ওয়াকারনা হাসনাত হাসনাত হাসনাত, যদিও সেই মিছিলে লোক সংখ্যা খুব বেশি হলে 15 থেকে 20 জন। এই যে অবস্থা, তারা সমাবেশ করেছে শাহবাগে, সেই সমাবেশে লোক সংখ্যা খুব বেশি হলে 1 থেকে 1,500। এই যখন অবস্থা, যখন তাদের ডাকে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র জনতা অংশগ্রহণ করেনি, ঠিক তখনই অবস্থা বুঝতে পেরে সার্জিস আলম ফেসবুকে হাসনাতের বিরুদ্ধে পোস্ট দিলেন যে হাসনাত যেভাবে লিখেছে সেই লেখাটা ঠিক হয়নি, ফেসবুকে লেখাই ঠিক হয়নি, আর ঘটনা যেটা লিখেছেন ঘটনা আসলে এরকম ঘটেনি। হাসনাত লিখেছিলেন তারা দুজন মিটিং অসমাপ্ত রেখে রাগ করে বের হয়ে চলে এসেছিলেন, অথচ সার্জিস আলম লিখেছিলেন যে রাগ করে আমরা না, রাগ করে সেনাবাহিনী প্রধান বের হয়ে চলে গিয়েছিলেন। এই যে নিজেকে হিরো বানাতে গিয়ে জিরো হয়ে যাওয়া এবং সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়া, গোটা সেনাবাহিনী খেপেছে তার বিরুদ্ধে। গোটা সেনাবাহিনী খেপার ফলে যেটা হয়েছে, সেনাবাহিনীর মধ্যেও যে কলহ সৃষ্টির ষড়যন্ত্র চলছিল সেই ষড়যন্ত্রটা নস্যাৎ হয়ে গেছে। এক অর্থে সেনাবাহিনীর বোধহয় উপকারী হয়েছে, সেনাপ্রধানের উপকারী হয়েছে। আইএস থেকে সেনাবাহিনীর মধ্যে কলহ সৃষ্টির নানা রকমের খবর চারিদিকে ছড়াচ্ছিল, সেগুলোর বাইরে গিয়ে সেনাবাহিনী আজকে একাট্টা হয়েছে এবং সমস্ত সেনাবাহিনীর সদস্য সেনাপ্রধানের উপরে আস্থা ব্যক্ত করেছেন। সেনাবাহিনীর স্বার্থে, দেশের স্বার্থে যে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্ত আপনি নিতে পারেন স্যার, এমনটা নাকি জানানো হয়েছে। এই অবস্থাতে যাওয়ার অবশ্য ক্রেডিট দাবি করতেই পারেন হাসনাত আবদুল্লাহ, কিন্তু সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে সার্জিস যে উল্টা সুর দিলেন, এক ধরনের পোল্টি খেলেন হাসনাতের সঙ্গে। এরপরে আমরা দেখলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি হাসনাতের বিরুদ্ধে স্ট্যাটাস দিলেন যে এটা ঠিক নয়, এটা লেখা ঠিক হয়নি। আব্দুল হান্নান মাসুদ বললেন দুইজনের একজন মিথ্যা বলছে। আক্তার হোসেনকে মন্তব্য করতে দেখলাম এরকম। মোটামুটি যে সমালোচনাটা হচ্ছে সেটা হচ্ছে যে
এনসিপির মধ্যে অর্থাৎ সমন্বয়কদের মধ্যেই সমন্বয় নেই এমনটা বলা হচ্ছে। এমনটা যখন বলা হচ্ছে যে সমন্বয়কদের মধ্যেই সমন্বয় নেই, তারা কিভাবে আগামীতে রাজনীতি করবে, তখন কিন্তু ব্যাপারটা একটু এলোমেলোই ঠেকে। যেমন একটু যদি আমরা 4 জনের কথা ধরি, সেটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন ক্যান্টনমেন্ট আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা করছে, আমরা সেই মিটিং ছেড়ে চলে এসেছি। সার্জিস আলম বলছেন না, আমরা ওই মিটিং ছেড়ে আসিনি, সেনাপ্রধানই সেই মিটিং থেকে রেগে বেরিয়ে গিয়েছিলেন। হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে বলে বোঝা গিয়েছিল যে সেনাবাহিনী হয়তো তাদেরকে আমন্ত্রণ জানিয়ে মিটিং করেছে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য। সার্জিস আলম এবং সেনানিবাস থেকে স্পষ্ট জানানো হয়েছে যে এরাই সেনাপ্রধানের সঙ্গে দেখা করার জন্য বারবার অনুরোধ করছিলেন, অনুরোধের প্রেক্ষিতে তাদেরকে ওই ডেট দেওয়া হয়, এরাই দেখা করতে গিয়েছিল, সেনাবাহিনী তাদেরকে আমন্ত্রণ জানায়নি। আবার সার্জিস বলছেন হাসনাত যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে রিসিভ করেছে আমার সেখানে দ্বিমত রয়েছে। আব্দুল হান্নান মাসুদ বলছে হাসনাত বা সার্জিস দুইজনের একজন মিথ্যা বলছে। নাসিরউদ্দিন পাটোয়ারি বলছে হাসনাতের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি। সার্জিস আলমও বলেছেন যে হাসনাত এই বক্তব্য ফেসবুকে লেখা উচিত হয়নি, তাতে আমাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হবে, অন্যান্য স্টেক হোল্ডাররা আমাদের সঙ্গে আর মিটিং করতে চাইবে না। এই যখন অবস্থা, তখন এনসিপির সেনাবাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে এনসিপির টিকে থাকাটা খুবই মুশকিল হবে। তখনই চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সেটা হচ্ছে সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কটা ঝালাই করার জন্য, অন্তত এটা বোঝানোর জন্য যে সেনাবাহিনীর সঙ্গে এনসিপির কোনো দূরত্ব নেই, সেনাবাহিনীর সঙ্গে তারা সংঘাতে জড়াতে চায় না, সেটা প্রতিষ্ঠিত করার জন্য হাসনাত আব্দুল্লাহকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হতে পারে। হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে এনসিপিতে দায়িত্ব পালন করছেন, তাকে কি দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, নাকি এনসিপি বাঁচানোর জন্য এনসিপি থেকে তাকে বহিষ্কার করা হবে? এমন আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড আকারে শুরু হয়েছে। আদতে কি হচ্ছে? এনসিপি কি এরকম কঠিন ডিসিশনের দিকে যাবে, নাকি হাসনাত আব্দুল্লাহর যে জুলাই আগস্টের সময় জনপ্রিয়তা এবং এই স্ট্যাটাস দেওয়ার পরেও তার পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে লেখালেখি, আমাদের একটা জার্সি পরা ক্যাপ্টেন আছে, সেই জার্সি পরা ক্যাপ্টেনের জনপ্রিয়তার কাছে ভয় পেয়ে এনসিপি ব্যাপারটার দিকে যাবে না, নাকি এনসিপি সেনাবাহিনীর সঙ্গে এই কলহের মধ্যেই থাকবে? সেই সময়ই হয়তো সেই প্রশ্নের উত্তর দেবে। সময়ের উপরে যখন এই প্রশ্নের উত্তর ছেড়ে দিচ্ছে, তখন গুঞ্জন কিন্তু থামছে না। গুঞ্জন বলছে হাসনাত আব্দুল্লাহকে ছেঁটে ফেলতে পারে এনসিপি। ঠিক সেই সময়ই আমরা আরেক হাসনাতের বিপক্ষে স্ট্যাটাস দেওয়া সার্জিস আলমকে দেখলাম আজকে উত্তরবঙ্গ সফরে গেছেন, বিমানে গেছেন তিনি। যদিও ঢাকা টু সৈয়দপুর বিমান ভাড়া খুব বেশি না, এই টাকা কোত্থেকে পেলেন এই প্রশ্ন করার কোনো অপশন নেই। কিন্তু যেখানে অপশন রয়েছে সেটা হচ্ছে পঞ্চগড়ে গিয়ে, সৈয়দপুর থেকে পঞ্চগড়ে গিয়েছেন তিনি 100-র বেশি গাড়ি বহর নিয়ে এবং হাজারো মোটর বাইক শোভাযাত্রা করে তিনি সেইখানে শোডাউন করেছেন। 100-র বেশি, আবারও বলছি 100-র বেশি গাড়ি নিয়ে। সেই গাড়ি কি গাড়ি? মাইক্রো, কার, ট্রাক, পিকআপ, এই ধরনের গাড়ি, এবং সেখানে এনসিপির পতাকা, কয়েকটা বাংলাদেশের পতাকাও দেখা গেছে। তারা শোডাউন দিয়েছে শহরে। এই যে শতাধিক গাড়ির, বাংলাদেশের প্রায় প্রত্যেকটা গণমাধ্যম, এই প্রথম আমরা দেখলাম বাংলাদেশের গণমাধ্যম এরকম এই এনসিপির নেতাদের বিরুদ্ধে এরকম নেগেটিভ নিউজ করেছে। অবশেষে তারা বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যম বলছে, শতাধিক, মাছরাঙ্গা, ডিবিসি নিউজ সহ বিভিন্ন গণমাধ্যম, প্রায় সব গণমাধ্যমই বলছে শতাধিক গাড়িবহর নিয়ে সার্জিস আলম শোডাউন করলেন তার শহর পঞ্চগড়ে, অর্থাৎ সৈয়দপুর থেকে পঞ্চগড়ে শতাধিক গাড়ির শোডাউন করেছে তারা। এই গাড়ির কোত্থেকে আসলো? এই গাড়ির টাকা কোত্থেকে আসলো? এই শোডাউন করার টাকা কে দিল? সার্জিস আলম কি এমন ব্যবসা করেন যে তার ইনকাম সোর্স কোটি কোটি টাকা, যেখানে তিনি ইচ্ছা করলেই এরকম শোডাউন করতে পারেন? সেই প্রশ্ন আসছে। সেই প্রশ্ন এনসিপির বিরুদ্ধে রয়েছে, এনসিপির এই নেতাদের বিরুদ্ধে রয়েছে। নিয়োগ বাণিজ্য সহ চাঁদাবাজি অনেক অভিযোগ বিভিন্ন সময় শোনা যাচ্ছে, কিন্তু সেই অভিযোগগুলো খুব একটা যে প্রমাণ করা গেছে তা কিন্তু নয়, মুখে মুখেই অভিযোগগুলো ছিল। কিন্তু যখন এরকম ঘটনা ঘটবে, সারা শহরে সার্জিস আলমের পোস্টার মারা, এটা ঘটতেই পারে, সেটা ঠিক আছে, কিন্তু শতাধিক গাড়ির যে শোডাউন গণমাধ্যম বলছে এবং সেটা ভিডিও চিত্র আকারে বলছে, সেখানে গিয়ে আবার সার্জিস আলম জনগণকে, পঞ্চগড়ের জনগণকে মুগ্ধ করার জন্য উত্তরবঙ্গের ভাষায় কথা বলছেন। তোমার সওয়াল
তোমরা দেখে রাখবা, এরকম ভাষায় যখন কথা বলছেন এবং মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, পঞ্চগড়ের মানুষকে আকৃষ্ট করার চেষ্টা করছেন, এই শতাধিক গাড়ির বহর নিয়ে আবার পথসভায় তিনি বলছেন যে আমাদের ভুল হলে আপনারা শুধরে দেবেন। ভুল করেই, মানে তাজা একেবারে রেডিমেড ভুল করেই আবার বলছেন যে আমাদের ভুল হলে আপনারা শুধরে দেবেন। প্রশ্ন উঠেছে, এই শতাধিক গাড়ির শোডাউন করার অর্থের উৎস কোথায়? এই প্রশ্ন উঠতো না, বাংলাদেশের রাজনৈতিক কালচারই তো এটা। বিএনপি, আওয়ামী লীগ এই কাজটাই তো করে। তো তাহলে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, পুরনো রাজনীতিকে ছেড়ে একেবারে ঝেঁটিয়ে বিদায় করার কথা বলা হচ্ছে, রিসেট বাটন দিয়ে আগের ইতিহাস মুছে ফেলার কথা বলা হচ্ছে, সেখানে তো আপনাদের কাছ থেকে নতুন কিছু প্রত্যাশা করে। আপনাদের কাছে সংসদের সামনে রাজকীয় যে আগমন, সেই আগমন মানুষ প্রত্যাশা করে না। প্রত্যাশা করে কোনো একটা ফুটপাতে দাঁড়িয়ে কিংবা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, রাস্তায় কিংবা শাহবাগে রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে একটা ইনফর্মাল অনুষ্ঠান হবে যেখানে আপনার আত্মপ্রকাশ হবে। আপনার কালচারে এরকম হয় যে আপনারা বড়লোকের মতো এরকম গাড়িতে চড়বেন না, আপনারা সাধারণ পরিবহনে চড়বেন। গাড়িতে চড়লেও একটা কম দামি গাড়িতে চড়বেন যেন কোনো রকম পায়ে হাঁটার থেকে বাঁচা যায়, এরকম বোঝা যায়, গরিবানা ব্যাপারটা বোঝা যায়। কিন্তু আপনি শতাধিক গাড়ির শোডাউন, যেটা আওয়ামী লীগ বিএনপি এর আগে করেছে, সেই কাজটাই আপনারা করছেন। আবার বলছেন রাজনৈতিক বন্দোবস্ত নতুনভাবে করবেন। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আপনারা দল করেছেন। নতুনটা কি করছেন এই প্রশ্ন সবাই করছে। আপনাদের কাছ থেকে নতুন কি পাচ্ছে মানুষ, সেই প্রশ্ন সবাই করছে। আদতে সার্জিস আলমদের এই টাকার উৎস কোত্থেকে আসছে? ইন্টারকন্টিনেন্টালে ইফতার করা, শতাধিক গাড়ির শোডাউন করা, সারা শহরে পোস্টার মারা, এই ব্যাপারগুলো কোথায় থেকে আসছে? নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আসলে কি বোঝাচ্ছেন তারা? এই প্রশ্নটার উত্তর কি আদৌ মিলবে? দর্শক, আপনার কাছে কি এই প্রশ্নের উত্তর রয়েছে? থাকলে নিশ্চয়ই জানাবেন আমাদেরকে, আমাদের কমেন্ট। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধের নয়, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশ সেনাপ্রধান। আর এবার সেনাপ্রধানকে ভাসিয়ে হুমকি দেওয়ার হলো। ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। একই সঙ্গে সেনাপ্রধানকে বাংলাদেশের কারাগার এবং বেলজিয়ামের কারাগারের দুটি অপশনের মধ্যে বেছে নিতে বলা হয়েছে। আর এই হুমকি কে দিয়েছেন এবার শুনুন। এবি পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার ফুয়াদ বাংলাদেশের সেনাপ্রধানকে হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি সেনানিবাসে হামলা এবং সেনানিবাস গুড়িয়ে দেওয়ার হুমকি বার্তা দিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন তিনি। বাংলাদেশি নাগরিকদের প্রস্তুত থাকার কথা বলেছেন। তার সঙ্গে ডান দিকে আঙুল তুলে যে ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তিনি ব্যারিস্টার তাজুল ইসলাম, যে একজন জামাত ইসলামের নেতা, যুদ্ধাপরাধীদের আইনজীবী ছিলেন। এখন সে বাংলাদেশের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রধান আইন কর্মকর্তা। ব্যারিস্টার ফুয়াদ এবি পার্টির চেয়ারম্যান, ঠিক কি বলছেন শুনবো। কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনূসকে আমরা নির্বাচন করছি। বাংলাদেশের কোন যে সকল কুটায়া পালাইছে এই বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না। সেনা প্রধান হচ্ছে হাসিনার আর একটা গোলাম, স্বাধীন করা যাবে না। আমরা যখন দেশ ছাড়া করেছি, বংশসহ উৎখাত করে দেশ ছাড়া করব। যদি দেশ শাসন করার দুরভিসন্ধি করা হয়, সেনা প্রধানকে বলছি, আমরা লক্ষ লক্ষ আবু সাঈদ বুক পেতে দিয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেব। বাংলাদেশ নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনার বেঁচে পালাবার কোনো জায়গা নাই। আপনার অপশন হচ্ছে দুইটা, বাংলাদেশের কারাগারে থাকবেন নাকি বেলজিয়ামের কারাগারে থাকবেন। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনার কবর কি বঙ্গোপসাগরে হবে না আটলান্টিকে হবে। বাংলাদেশে ফেরাউনের পরের নীল নদে যেভাবে কবর খুঁজে বের করা হয়েছিল, আপনার জন্য বাংলার নীল নদ প্রস্তুত করা আছে। বাংলার মাটি ফেরাউনকে যেভাবে মিশরের মাটি নেয় নাই, বাংলার ফেরাউনকেও বাংলার মাটি কবর দিতে দেবে না। দেওয়া হবে, বঙ্গোপসাগরে ভাসায় দেওয়া হবে। আপনার জানাজা হবে না, গোসল হবে না, কেউ আপনার জানাজা পড়বে না। যারা শেখ পরিবার দালালদের জানাজা পড়বে, ওরা হচ্ছে বাংলার গাদ্দার ঘোষিনী বেগম এবং মীর জাফর। বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে সশস্ত্র বাহিনী যারা আছে, পুলিশ, র্যাব, আর্মির যারা বাহিনী আছে,
দিল্লির সেবাদাস বুদ্ধিজীবীরা মিলে বাংলাদেশের এই ঐতিহাসিক বাংলা বসন্তকে হাইজ্যাক করবার যে ষড়যন্ত্র করছে, আমরা দেশবাসীকে বলবো সতর্ক থাকবেন, মাঠ ছাড়া যাবে না। যেই প্রজাতন্ত্রের কর্মচারীরা আমাদের টাকায় অস্ত্র কিনে, বুলেট কিনে আমাদের হাজার হাজার মানুষকে, সেই সেনা প্রধানের হুকুমে বাংলাদেশ চলতে পারে না, পারবে না। আমরা সেনাবাহিনীকে বলছি, ব্যারাকে ফিরে যান, কারফিউ উঠু করেন। দিস ইজ নট ইউর বিজনেস। বাংলাদেশ এদেশের সাধারণ মানুষরা রক্ত দিয়ে স্বাধীন করেছে, রক্ত দিয়ে প্রতিহত করবে এবং লালন পালন করবে। এমনিতেই নতুন করে ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে, পরিস্থিতি যেন ক্রমশই খারাপের দিকে এগোচ্ছে। আর এর মধ্যেই বাংলাদেশের সেনার অতি সক্রিয়তা নিয়ে ক্রমেই বাড়ছে ধন্ধ। আর এরপর এমন হুমকি নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এ বিষয়ে কে বলছেন বাংলাদেশের সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন, শোনাব আপনাদের। বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ এখন ঐক্যবদ্ধ। তারা এই জঙ্গি জিহাদিদের একটা বিফিটিং পানিশমেন্ট দেওয়ার জন্য যখন একেবারে প্রস্তুত, সেই মুহূর্তে এক সিদ্ধান্তহীনতায় ভোগা, এটা বড় ধরনের পরাজয়, বড় ধরনের ব্যর্থতা। এদিকে যে সংগঠন জামাত, স্বাধীনতা বিরোধী জামাত, তার নেতৃত্বে যে জঙ্গি জিহাদি, এরা যেভাবে আস্ফালন করছে, সরাসরি যে জামাতের থেকে নতুন পার্টি গঠন করে, সে জামাতেরই অংশ এরা, সে এবি পার্টির সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছে, এটা সরাসরি রাষ্ট্রবিরোধী, সরকার বিরোধী, দেশ বিরোধী। ইট ইজ হাই ট্রিজন। তাকে যদি এই মুহূর্তে এদেরকে যদি লাগাম টেনে না ধরা হয়, তাহলে এই সমাজ ধ্বংস হয়ে যাবে, এই দেশ ধ্বংস হয়ে যাবে। এই দেশের অস্তিত্ব, এই দেশের সাধারণ মানুষের যে ফেব্রিক্স বলে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের যে ফেব্রিক্স, এটা থাকবে না। কেউ কাউকে মানবে না। তারা দেখবে যে কোনো বক্তৃতা যে কোনো সময় বলা যায়, দেশের বিরুদ্ধে বলা যায়, আর্মির বিরুদ্ধে বলা যায়, সবকিছু যা কিছু করা যায়। একটা ইয়ার রাজ্য, একটা মগের মুল্লুক হয়ে গেছে এটা। ওরা যেমন মব জাস্টিস তৈরি করে ফেলছে, এই ক্ষমতা দখল করার পর থেকেই তো ওরা আরো আশকারা পেয়ে যাবে। এই সন্ত্রাসীরা, এই জঙ্গি জিহাদিরা আরো আশকারা পেয়ে যাবে। এখানে আমরা লক্ষ্য করছি যে প্যাসিফিক কমান্ড থেকে যে আসছে, যে হেল্প করার জন্য, এই বাংলাদেশকে জঙ্গি জিহাদি মুক্ত করার জন্য যে টিম আসছে। তারপরে ভারত সরাসরি এখানে স্বাধীনতার পক্ষে, সবসময় সারা জীবন ভারত ছিল স্বাধীনতার পক্ষে। আজও স্বাধীনতা যখন হুমকির মুখে, তারা রক্ষা করার জন্য, বাংলার মানুষের জীবন রক্ষা করার জন্য তারা প্রস্তুত। সেই মুহূর্তে যদি যে সেনাবাহিনী, সেই মুহূর্তে যদি আমরা অ্যাক্ট করতে না পারি, আমাদের যারা ভ্যানগার্ড, আমাদের যারা সেফটি সিকিউরিটি নিশ্চিত করবে, তারা যদি ঠিকমতো অ্যাক্ট করতে না পারে, তাহলে এর চাইতে দুর্ভাগ্যজনক আর হতে পারে না। এর চাইতে এটা ভয়াবহ একটা পরিস্থিতি। মানুষ যুদ্ধে, আমরা বাংলাদেশ ইজ অলরেডি এট অল। সাধারণ মানুষ তার জীবনযাত্রা যে অবস্থায়, প্রতিটি মানুষ যুদ্ধের এফেক্টে আছে। প্রতিটি সারা বাংলাদেশে যখন যুদ্ধ চলে, সে যুদ্ধ অবস্থা বিরাজ করছে বাংলাদেশে। প্রত্যেকটা মানুষ যুদ্ধের ভয়ে, আশঙ্কায় তারা তাদের জীবনযাপন করছে। তারা কি লাইফ লিড করছে, এটা চিন্তা করা যায় না। সেই মুহূর্তে যদি সঠিক সিদ্ধান্ত নেওয়া না যায়, এর চাইতে দুর্ভাগ্যজনক, এর চাইতে ভয়াবহ ব্যর্থতার আর কি হতে পারে। বাংলাদেশের পরিস্থিতি মোটেই সুবিধার নয়, যাকে বলে একেবারে অরাজক পরিস্থিতি। বাংলাদেশের আর্মি চিফ বলেছিলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ এবং জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।